জীববিজ্ঞান দ্বিতীয় পত্র জিনতত্ত্ব বিবর্তন ল্যামার্কিজমের সমালোচনা ও ত্রুটিসমূহ। ল্যামার্কিজম ত্রুটির বিচ্যুতির কারণে অধিকাংশ বিজ্ঞানীরা সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। তুলনামূলক প্রথম ও চতুর্থ নং উপাত্ত বিষয় বা সূত্র অর্থাৎ অন্তর্জীবনী শক্তি জীবের আকার বৃদ্ধি করতে চায় ও অর্জিত গুণাবলীর উত্তরাধিকার অধিক সমালোচনার সম্মুখীন হয়। ডডসন, পল ক্যামার ও ম্যাকডোগাল প্রভৃতি বৈজ্ঞানিক ল্যামার্কের মতবাদ সমর্থন করে নতুন প্রতিষ্ঠা করতে চেষ্টা করেন। তারাও নিও ল্যামার্কিজম বা নব্য ল্যামার্কবাদ নামে পরিচিত। তাদের ধারণা নিও ল্যামার্কিজম বলে অভিহিত হয়। পরবর্তীকালে ল্যামার্ক মতবাদের বিপক্ষে যে তথ্যগুলি প্রকাশিত হয়েছে তা নিম্নরূপ: ক্রমাগত ব্যবহারে সুগঠিত পেশির আকারে অধিকারী কোনো ব্যায়ামবিদের সন্তান শক্তিশালী পেশির অধিকারী হবে এর কোনো কারণ নেই। অগাস্ট ভাইজম্যান কারণ নাম একজন জার্মান বিজ্ঞানী ইঁদুর নিয়ে গবেষণাকারী পুরুষ ও স্ত্রীর ল্যাজ কেটে বক্সে ছেড়ে দেন। এদের মিলনে যেসব ইঁদুরের জন্ম হয় তাদের শেষে তিনি দেখেন যে কাটা ল্যাজ কখনোই ইঁদুরে জন্মায় না। এভাবে তিনি ল্যামার্কের বিরুদ্ধে সমালোচনা মুখর হয়ে ওঠেন। পেইন ড্রসোফিল মাছি নিয়ে পরীক্ষা করে দেখেছেন যে ৭৫টি প্রজন্ম ধরে চারদিকে অন্ধকারে প্রকোষ্ঠে লালন পালন করার পরও তাদের বাচ্চাগুলো অন্ধ হয়ে জন্মায় না। ভারতীয় উপমহাদেশের মহিলাগণ দীর্ঘদিন ধরে কান ও নাকে ছিদ্র করে আসছেন, কিন্তু তাদের কোনো সন্তানই ছিদ্রযুক্ত কান ও নাক নিয়ে জন্মায় না। মুসলমান ও ইহুদি বালকদের লিঙ্গের অগ্রভাগে প্রিপিউস নামক চামড়া কেটে ফেলা হলেও পরবর্তী বংশধরের মধ্যে এর আবির্ভাব ঘটে। ব্যবহারের ফলে জীব ও তার অঙ্গ আকারের বৃদ্ধির পরিবর্তে অনেক সময় ছোট হতে দেখা যায়। অভাববোধ ও প্রয়োজনের তাগিদে অঙ্গ সৃষ্টির ধারণা সমর্থনযোগ্য নয়। আকাশে উড়বার আকাঙ্ক্ষায় কোনো মানুষ মনের পাখির মতো ডানা গজাবার বোধ জাগলে মানুষের ডানা গজাবে না। জিনতত্ত্বের দ্রুত অগ্রগতির ফলে কীভাবে বৈশিষ্ট্যগুলো পিতামাতা থেকে সঞ্চারিত হয় এবং কীভাবে জীবদেহে পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন বৈশিষ্ট্যের সম্পন্ন জীবের উদ্ভব হয় সে সম্বন্ধে বর্তমান ধারণা স্পষ্ট। ল্যামার্কের মতবাদ অনুসারে ও অপব্যবহারের ফলে অর্জিত বৈশিষ্ট্যগুলো দেহ কোষের পরিবর্তনের ফলে উদ্ভব ঘটে। জিনতত্ত্বের প্রথম পথপ্রদর্শক হলেও ল্যামার্ক এ ধারণা সত্য নয়। বর্তমানে এটি স্পষ্ট হয়েছে যে বংশগতি ধারণায় দেহকোষের কোনো ভূমিকা নেই। কেবল যেসব পরিবর্তন জননকোষকে প্রভাবিতর জন্য সৃষ্টি সেসব পরিবর্তনজনিত অর্জিত বৈশিষ্ট্যই বংশানুক্রমে সঞ্চারিত হয়। উপসংহার: ল্যামার্কের মতবাদ অবৈজ্ঞানিক ও গ্রহণযোগ্য না হলেও বর্তমানে ল্যামার্কই প্রথম নতুন প্রজন্মর উদ্ভব, পরিবেশ ও বিবর্তনের পারস্পরিক সম্পর্ক বোধ করেন এবং তিনি বিবর্তনবাদের প্রথম পথপ্রদর্শক। ডারউইনিজম এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডারউইনিজম থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। চার্লস ডারউইন একজন ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী ছিলেন। 1859 সালে প্রকাশিত অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে তিনি ওই ব্যক্তি সম্পর্কে তার সুচিন্তিত জোরালো মতবাদ প্রকাশ করেন। এই মতবাদ প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনিজম নামে পরিচিত। এই মতবাদের মাধ্যমে তিনি অভিব্যক্তি কলাকৌশল প্রভাব সম্বন্ধে বাস্তব তথ্যাবলী প্রকাশ করেন। এছাড়াও তিনি উদ্ভিদ, প্রবাল, মানুষের উদ্ভব, আগ্নেয়গিরির ও ভূতাত্ত্বিক প্রমাণ পর্যবেক্ষণ করেন। আধুনিক চিন্তা ও জগতের অন্যতম মহাস্থপতি ছিলেন চার্লস রবার্ট ডারউইন। তিনি সর্বপ্রথম আপন অভিজ্ঞতালব্ধ তথ্যের ভিত্তিতে নিষ্ঠা ও মনোযোগের সাথে বিবর্তনের ঘটনাবলী যুক্তিনিষ্ঠ ও সর্বগ্রাহ্য করে তোলেন। 1831 সালে 27 ডিসেম্বর HMS বেগল নৌজাহাজের একজন অবৈতনিক প্রাকৃতিক বিশেষজ্ঞ দক্ষিণ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের জরিপ দলের সাথে ইংল্যান্ডের ডেভেনপোর্ট থেকে যাত্রা শুরু করেন। প্যাটাগোনিয়া, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, সেন্ট জাগে দ্বীপ, ব্রাজিল, তাহিতি এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড হয়ে ভারত মহাসাগরের উত্তমাশা অন্তরীপ দিয়ে সুদীর্ঘ 5 বছর পর বিগল ইংল্যান্ডে ফিরে আসে। এই সমুদ্র ভ্রমণে ডারউইন অসংখ্য জীবাশ্ম, খনিজ পদার্থ, পাথর সংগ্রহ করেন। সংগ্রহীত তথ্যের ভিত্তিতে তিনি কয়েক খণ্ড বই রচনা করেন। পরবর্তীতে প্রায় 20 বছর ধরে তিনি প্রজাতির উৎপত্তি সমস্যা গঠিত হাজারো প্রমাণ সংগ্রহ করে প্রজাতি উদ্ভবের খসড়া রচনা করেন। পরবর্তী সময়ে প্রাকৃতিক নির্বাচন, যুক্তিযুক্ত বিশ্লেষণ ও প্রমাণাদিসহ 1859 সালে 24 নভেম্বর অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন শিরোনামে ডারউইনের বিশ্বকাপানো যুগান্ত সৃষ্টিকারী গ্রন্থটি প্রকাশ করেন। সমসাময়িক কালে আরেকজন ইংরেজি প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস জীবের বিবর্তন সম্বন্ধে ডারউইনের অনুরূপ ধারণা প্রকাশ করেন।
তাই ডারউইন ওয়ালেস মতবাদ নামে পরিচিত। 1882 সালে 19 এপ্রিল 23 বছর বয়সে ডারউইন মারা যান। ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে বিজ্ঞানী আইজ্যাক নিউটনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। 1858 খ্রিস্টাব্দে ডারউইন ও ওয়ালেস জৈবিক বিবর্তন সম্বন্ধে যে বক্তব্য রেখেছিলেন তা পরবর্তীতে ডারউইনবাদ নামে পরিচিত হয়েছে। এই মতবাদের ভিত্তি দুটি: জীবজগতে কতগুলো বাস্তব ঘটনা পর্যবেক্ষণ এবং এই বাস্তব ঘটনাবলীর ফলাফল প্রকাশ। ভিত্তিমূলক দুটির ওপর প্রতিষ্ঠিত ডারউইন বিবর্তন প্রক্রিয়াকে 6টি ধাপে ভাগ করেছেন। প্রত্যেক জীব ওই ধাপগুলি অতিক্রম করেই একটি প্রজাতিতে পরিণত হয়। সর্বশেষ ধাপটি বক্তব্য অনুযায়ী ডারউইনকে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বলা হয়, কারণ প্রজাতি উদ্ভবের ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে প্রাকৃতিক নির্বাচন করে থাকে তার টিকে থাকতে সামর্থ্য বা অসামর্থ্য। নতুন প্রজাতি সৃষ্টিতে উল্লেখযোগ্য ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ কয়েকটি পৃথক ও বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ ও পরীক্ষালব্ধ ফলাফলের পারস্পরিক সম্পর্কের সার্থক হয়ে উঠেছে। নিচে ছকে মৌলিক সিদ্ধান্তগুলো তুলে ধরা হলো: বংশবৃদ্ধির উচ্চ হার, খাদ্য বার্তার সীমাবদ্ধতা, জীবন সংগ্রাম, পরিবৃত্তি, অসীম ক্ষমতা, যোগ্যতমের ঊর্ধ্বতন, প্রাকৃতিক নির্বাচন। বংশবৃদ্ধির উচ্চ হারে দেখা যায় তেমন মাছে এক ঋতুতে 2,80,00,000-এর বেশি ডিম পাড়ে। আহার ও জীবন সংগ্রাম সীমাবদ্ধতা এবং জীবন সংগ্রাম মতো 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এক্ষেত্রে আন্তঃপ্রজাতিক বা সহপ্রজাতিক সংগ্রাম বলা হয়। বট গাছের নিচে লক্ষ লক্ষ প্রজাতির জীব পতিত হলো গাছের নিচে সাধারণত বটের চারা। এতে বিপুল সংখ্যক বীজের অঙ্কুরোদ্গমের পর্যাপ্ত গাছের অল্প জায়গা থাকে না, বরং কিছু কিছু বীজ ও পাখি ও অন্যান্য মাধ্যমে বাহিত হয়ে ফাঁকা স্থানে পতিত হলে চারা গাছায় ও পরিণতি লাভ করে। আরেকটি উদাহরণ হিসেবে বলা যায় একটি দ্বীপে প্রজাতি তৃণভোজী প্রাণীর সংখ্যা অত্যধিক হারে বেড়ে গেলে খাদ্য বাসস্থানের সীমিত হওয়ায় নিজেদের মধ্যে সংগ্রামে লিপ্ত হয়। সবল প্রাণীগুলো দুর্বল প্রাণীদের প্রতিহত করে, ফলে দুর্বল প্রাণীগুলো কিছুদিনের মধ্যেই অনাহারে মারা যায়। আন্তঃপ্রজাতিক সংগ্রাম: যে কোনো দুটি বা ততোধিক প্রজাতির মধ্যে বাঁচার জন্য যে প্রতিযোগিতা ঘটে তাকেই আন্তঃপ্রজাতিক বা বিষম প্রজাতিক সংগ্রাম বলে। যেমন ব্যাঙ একদিকে কীটপতঙ্গ ভক্ষণ করে, অন্যদিকে ব্যাঙ সাপ কর্তৃক ভক্ষিত হয়। আবার ময়ূর কর্তৃক ব্যাঙ সাপ উভয়ই ভক্ষিত হয়। এভাবে নিতান্ত জৈবিক কারণে বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্য-খাদক সম্পর্কযুক্ত এক নিখুঁত বাস্তব জীবন সংগ্রাম গড়ে ওঠে। পরিবেশগত সংগ্রাম: জীব যেই পরিবেশে বাস করে এবং সেখানে যেই প্রতিকূলতার সম্মুখীন হয় তা থেকে রক্ষার জন্য যেই সংগ্রাম করতে হয় তাকে পরিবেশগত সংগ্রাম বলে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, সাইক্লোন, জলোচ্ছ্বাস, অধিক তাপ ও শৈত্য, মহামারী, প্লাবন ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ে জীবকুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সার্বজনীন পরিবৃত্তি ও প্রকরণ উপস্থিতি: ইউনিভার্সাল অকারেন্স অফ ভ্যারিয়েশন। পরিবৃত্তি দুই ধরনের, যথা ধারাবাহিক পরিবৃত্তি ও অধারাবাহিক পরিবৃত্তি। তাছাড়াও রয়েছে ডারউইনের পরিবৃত্তিকে বিবর্তনের প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে ব্যবহার করেছেন। তাছাড়া অধারাবাহিক পরিবৃত্তি আকস্মিক, অনিয়মিত ও অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিকর। কাজেই প্রজাতি সৃষ্টির ব্যাপারে এই পরিবৃত্তি তেমন উল্লেখযোগ্য ভূমিকা নেই। যোগ্যতমের ঊর্ধ্বতন। তাছাড়াও রয়েছে প্রাকৃতিক নির্বাচন। ডারউইনের সমালোচনা: ডারউইনের দিকের সফলতার মধ্যে রয়েছে ডারউইন মূলত বক্তব্যগুলো বংশবৃদ্ধির উচ্চ হার, জীবন সংগ্রাম অনেকগুলোই বাস্তব। বর্তমান সময়ের সঙ্গে আজ পর্যন্ত যেসব প্রমাণ পাওয়া গেছে ডারউইনের সমর্থক। অতীতে কোনো বিশালদেহী জীব সংগ্রামে ব্যর্থ হয়ে প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। অভিযোজনে ব্যর্থ বহু প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি ডারউইনের সমর্থন যোগায়। প্রকৃতিতে এই প্রজাতির দুটি জীব হুবহু একই রকম নয়, এটি প্রাকৃতিতে প্রকরণের উপস্থিতি প্রমাণ করে। অযৌক্তিক দিক বা দুর্বলতা: জীবন সংগ্রাম ও যোগ্যতমের ঊর্ধ্বতনের কথা বলা হলেও কীভাবে উপযুক্ত প্রকরণ উদ্ভব হয় সে কথা বলা হয়নি। জীব জগতের সব নির্বাচন প্রাকৃতিক নির্বাচন নয়। প্রাকৃতিক নির্বাচনের জন্য জীবদেহের নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি ব্যাখ্যা করতে অক্ষম। ডারউইন যে কোনো ধরনের প্রকরণ বা পরিবৃত্তি বংশগত বলে মনে করতেন, কিন্তু আমরা জানি কেবল জননকোষে সংঘটিত প্রকরণগুলি বংশানুসরণযোগ্য। একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে যে পার্থক্য দেখা যায় তা ভিত্তিতে নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা খুবই কম। ডারউইনিজম ও তার অনুগামীদের মধ্যে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের এই নব্য মূল্যায়নকে নব্য ডারউইনবাদ বলা হয়। ভাইসম্যানের গবেষণা থেকে প্রমাণিত হয় যে জীবদেহের পরিবেশের কোনো উদ্ভূত বাহ্য প্রভাব বংশানুসরণকৃত হয় না। তিনি প্রজননের সময় প্রজন্ম ইঁদুরের ছানার ল্যাজ কেটে কোনো প্রজননের ছানার ল্যাজ কমতে দৈর্ঘ্য দেখেননি। 1896 সালে তিনি তার জার্ম প্লাজম সোমাটোপ্লাজম তত্ত্বে উল্লেখ করেন যে জীবের জননাঙ্গে অবস্থিত জননকোষ থেকে
জার্মোপ্লাজম তার দেহ অবশিষ্ট কোষ থেকে সোমাটোপ্লাজম এবং পরিবেশের প্রভাবে সোমাটোপ্লাজমে পরিবর্তন ঘটলেও জার্মোপ্লাজমে কোনো পরিবর্তন নাও ঘটতে পারে। তাই কেবল সোমাটোপ্লাজমের বংশগতিক বিবর্তনে বংশগতি লাভের সামর্থ্য হয় না। সুতরাং পরিবেশের সব প্রত্যক্ষ পরিবর্তনের বিবর্তনে সত্য হতে পারে না। নব্য ডারউইনিজমবাদীর মধ্যে ভাইজম্যানের ছাড়াও হ্যাক্সলি এবং স্পেন্সার ও জর্ডান, গ্রেই এন্ড হ্যাকেল নাম উল্লেখযোগ্য। নব ডারউইনবাদের ব্যাখ্যায় বলা হয়েছে যে প্রাকৃতিক নির্বাচন ঘটে পপুলেশন পর্যায়ে। অভিযোজনের কারণ একাধিক, এগুলোর মধ্যে প্রাকৃতিক নির্বাচন অন্যতম। প্রাকৃতিক নির্বাচনের মধ্যে জীবের জার্মোপ্লাজম স্তর আর জার্মোপ্লাজম সংঘটিত পরিবর্তনই বংশগতি লাভে সামর্থ্য হয়। জার্মোপ্লাজম তত্ত্বের আলোকে কেবল জননাঙ্গে গোনাড থেকে জননকোষটির বস্তু গঠিত হয়। এই মতবাদে প্রকরণের ব্যাখ্যায় বলা হয় যে জননকোষের অভ্যন্তরীণ উদ্দীপনার ফলেই পরবর্তী বংশধরের প্রকরণ উদ্ভূত ঘটে, এর ফলে নতুন প্রজাতি সৃষ্টি হয়। ল্যামার্ক ও ডারউইনের মতবাদের মধ্যে পার্থক্য। ল্যামার্ক মতবাদ, ডারউইন মতবাদ। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার মতবাদ, প্রাকৃতিক নির্বাচন মতবাদ। 1809 খ্রিস্টাব্দ 1859 খ্রিস্টাব্দ। ফিলোসফিক জিওলজিক এবং অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। মূল প্রতিপাদ্য অন্তর্নিহিত প্রাণশক্তি, পরিবেশের প্রত্যক্ষ প্রভাব ও জীবের সক্রিয় প্রচেষ্টা, আঙ্গিক পরিবর্তন, অঙ্গের ব্যবহার ও অপব্যবহার, অর্জিত গুণাবলী, উত্তরাধিকার প্রভৃতি। বংশগতির উচ্চহার, খাদ্য বাসস্থার সীমাবদ্ধতা, জীবন সংগ্রাম, প্রকরণ, যোগ্যতমের জয়, প্রাকৃতিক নির্বাচন, নতুন প্রজাতির সৃষ্টি ইত্যাদি। বৈশিষ্ট্য সৃষ্টির কারণ, প্রচেষ্টা, ব্যবহার, অপব্যবহার। আর বৈশিষ্ট্য সৃষ্টির কারণ প্রকরণ। এটি একটি যান্ত্রিক মতবাদ, এটি বৈজ্ঞানিক মতবাদ। প্রকৃতির সাথে খাপ খাইয়ে জীবন বেঁচে থাকে, কেবল জীবন সংগ্রামে জয়ী হওয়ার জীব বেঁচে থাকে, অন্যরা বিলুপ্ত হয়ে যায়। গ্রহণযোগ্যতা কম, অনাদৃত ও পরিত্যক্ত অধিক, সমাদৃত ও গ্রহণযোগ্য। বিবর্তনের সাপেক্ষে প্রমাণসমূহ, এভিডেন্স অফ ফেভার অফ অরিজিন অফ এভলিউশন। বিবর্তনের ওপর আজ পর্যন্ত যে সকল মতবাদ তথ্যাদি অর্পিত হয়েছে তার থেকে স্বভাবতই প্রতিমান হচ্ছে বিবর্তন নিছক একটি কল্পনা নয়, অঙ্গসংস্থানিক সম্পর্কিত প্রমাণ। এক্ষেত্রে তুলনামূলক শরীর স্থান, জীবের যে শাখায় জীবের একটি গঠন বা আকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে অঙ্গসংস্থানিক মরফোলজি বলে। হৃৎপিণ্ডের প্রাণীর প্রকোষ্ঠ, হৃৎপিণ্ড প্রকোষ্ঠ। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক পর্যবেক্ষণ দেখা যায়। মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, একটি অ্যাট্রিয়াম, একটি ভেন্ট্রিকল। উভচরের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অ্যাট্রিয়াম, একটি ভেন্ট্রিকল। এবং সরীসৃপের হৃৎপিণ্ড 2টি অ্যাট্রিয়াম, 2টি অসম্পূর্ণ ভেন্ট্রিকল থাকে। পাখি ও স্তন্যপায়ীর হৃৎপিণ্ডে 4 প্রকোষ্ঠ এবং 2টি অ্যাট্রিয়াম, 2টি ভেন্ট্রিকল থাকে। মেরুদণ্ডী প্রাণীদের তুলনায় এই থেকে বোঝা যায় যে বাসস্থানের পরিবর্তনের ফলে বিবর্তনের ধারায় 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড উভচরের ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং স্তন্যপায়ী থেকে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডে পরিবর্তিত হয়েছে। মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্ক। বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্কের গঠন পর্যালোচনা করে দেখা যায় যে মাছ থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক 5 ভাগে বিভক্ত। বিবর্তনের সোপানে যতই ওপর দিকে ওঠা যায় ততই অপেক্ষাকৃত সরল গঠনের মূল কাঠামোর ক্রমিক জটিলতা দেখা যায়, বিশেষ করে সেরেব্রাম এবং সেরেবেলাম এর। সমসংস্থ অঙ্গ। যে সকল অঙ্গের উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠনের ভিত্তি এবং সে সকল অঙ্গকে সমসংস্থ অঙ্গ বলে। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর অগ্রপদ, যেমন পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমি বা সিল ফ্লিপারের ডানার মতো হাত, ঘোড়া বা বিড়ালের অগ্রপদ, মানুষের হাত সমসংস্থ অঙ্গের উদাহরণ। এসব অঙ্গের উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠন একই রকম। বাহ্যিক বিভিন্নতার জন্য অপবাদ দৃষ্টিতে যে সকল অঙ্গের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে বলে মনে হয়, অভ্যন্তরীণ গঠন থেকেও তাই বলা যায়। যেগুলো মূলত 5 আঙ্গুল বিশিষ্ট প্যান্টাড্যাকটাইল অগ্রপদের ভিন্ন ভিন্ন রূপ। অগ্রপদের যে সকল অস্থি পর্যায়ক্রমে সাজানো থাকে সেগুলো হচ্ছে হিউমেরাস, রেডিয়াস ও আলনা, কার্পাল, মেটাকার্পাল ও ফ্যালেঞ্জেস। সমসংস্থ অঙ্গগুলো নিশ্চিতভাবে বিভিন্ন প্রাণীর মধ্যে সম্পর্ক প্রমাণ দেয়। অতএব বলা যায় এ সকল প্রাণী গোষ্ঠী একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত এবং বিভিন্ন ধারা বিবর্তনের জন্য এ সকল অঙ্গের মধ্যে আপাত পার্থক্য দেখা যায়। সমবৃত্তীয় অঙ্গ। যে সকল অঙ্গ গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে এক, সেগুলোকে সমবৃত্তীয় অঙ্গ বলে। যেমন পাখির ডানা, প্রজাপতির ডানা, পাখি পতঙ্গের ডানা নিরক্ষায় দেখা যায় এর ডানার সাহায্যে উড়ে বেড়ায়, ডানার কাজে এক, কিন্তু গঠন ও পরিস্ফুটনে কোনো মিল নেই। অতএব এক্ষেত্রে সমবৃত্তীয় অঙ্গ বাহকদের জ্ঞাতিতাত্ত্বিক কোনো সম্পর্ক নেই। নিষ্ক্রিয়
অঙ্গসমূহ। যে সকল অঙ্গ একসময় পূর্বপুরুষের দেহ সুগঠিত কার্যক্রম ছিল কিন্তু পরবর্তী পুরুষের দেহে গুরুত্বহীন, অগঠিত এবং অকার্যকর অবস্থা, সেগুলোকে নিষ্ক্রিয় অঙ্গ বলে। এদের মধ্যে রয়েছে লোম, উপপল্লব, আক্কেল দাঁত, কানের পেশি। মানুষের কানে 3টি করে নিষ্ক্রিয় পেশি থাকে, কিন্তু এই পেশিগুলো অন্য স্তন্যপায়ী সুগঠিত ও কার্যকরী। পেশিগুলোর সাহায্যে সকল প্রাণী শব্দ তরঙ্গ ধরার জন্য কান নাড়াতে পারে। কোনো কোনো ক্ষেত্রে মানুষের এই পেশিগুলো সুগঠিত হতে পারে। পুচ্ছাস্থি বা কক্কিস, বানর, শিম্পাঞ্জি, গরু প্রভৃতির স্তন্যপায়ী প্রাণীদের লেজ আছে, কিন্তু স্তন্যপায়ী প্রাণীর মধ্যে মানুষের কোনো লেজ নেই। তবে মেরুদণ্ড শেষ প্রান্তে কক্কিস নামক লেজে অনুরূপ লুপ্তপ্রায় একটি অঙ্গ আছে। অনেক সময় লেজ মানবশেষ ভূমিষ্ঠ হতে দেখা যায়। অ্যাপেন্ডিক্স। কিছু স্তন্যপায়ী প্রাণীর বৃহদান্ত্র থেকে সাথে যুক্ত আঙুলের মতো একটি অ্যাপেন্ডিক্স থাকে। গিনিপিগ, খরগোশ ইত্যাদি তৃণভোজী প্রাণীতে অ্যাপেন্ডিক্স সুগঠিত ও কার্যকর, কিন্তু মানুষ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীতে এটি বিলুপ্তপ্রায় ও অকার্যকর। জৈবিক বিবর্তনের সাপেক্ষে প্রমাণ যেরূপ অঙ্গসংস্থানিক উপস্থাপন করা যায়, বিবর্তনের ফলে প্রজাতির দেহে ওই সকল অঙ্গ সম্পূর্ণরূপে লোপ পায়নি, তাই অগঠিত অকার্যকর থেকে প্রাণীর পূর্বপুরুষের কথাই মনে করিয়ে দেয়। ভ্রূণতাত্ত্বিক প্রমাণ। ভ্রূণতত্ত্ব তুলনামূলক ভ্রূণতত্ত্ব পরীক্ষা জীবাশ্ম অন্যতম প্রমাণ বলে মনে করেন। ভ্রূণের সাদৃশ্য লক্ষ্য করেন। জার্মান বিজ্ঞানী কার্ল ভন বেয়ার বলেছেন, ভ্রূণ অবস্থায় প্রতিটি জীব তার আদি ইতিহাসকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করে থাকে। প্রাণী একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হওয়ার পর ভিন্ন ভিন্ন বিকশিত হয়েছে। সকল প্রাণীর ক্ষেত্রে তা প্রযোজ্য। পরবর্তীকালে আর্নেস্ট হ্যাকেল 1866 খ্রিস্টাব্দে বিভিন্ন প্রাণীর জীব ইতিহাস ও ভ্রূণের পরিস্ফুটন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত উপনীত হন যে পুনরাবৃত্তি মতবাদ নামে আখ্যায়িত করেন। এই মতবাদ অনুযায়ী ব্যক্তিজনই জাতিজনই পুনরাবৃত্তি করে। এটি জীবের ভ্রূণের পরিস্ফুটনকালে পূর্বপুরুষের ক্রমবিকাশের ঘটনাবলী পুনরাবৃত্ত হয়। জীবাশ্ম ও ভ্রূণতাত্ত্বিক প্রমাণ। প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত প্রাগৈতিহাসিক জীবের দেহাবশেষ বা দেহের কোনো অংশের চিহ্ন বা সাক্ষ্যকে জীবাশ্ম বা ফসিল বলে। জীববিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম আহরণ, বয়স, বিবর্তনের ধরন নির্ধারণ বিভিন্ন দিকে তুলে ধরা হয় তাকে প্যালিওন্টোলজি বা জীবাশ্মবিদ্যা বলে। গড়ার বিবর্তনের ধারার মধ্যে রয়েছে 6 কোটি বছর আগের ইওহিপ্পাস, 3 কোটি বছর আগের 3টি আঙুল 4টি সামনে ছিল, এবং তারপরে রয়েছে ওরহিহিপ্পাস, এরপরে মেসোহিপ্পাস প্রায় 4 কোটি বছর আগে, মাইরচিপ্পাস এর 3 কোটি বছর আগে, প্লিওইপোক 2 কোটি বছর আগে, প্লেসিহিপ্পাস এটি এছাড়াও উন্নতি ঘটে এই ঘোড়ার এবং একই প্লাস্টোসি ইপোকে 10 লক্ষ বছর আগে আধুনিক ঘোড়া ইকুয়াসের উৎপত্তি ঘটেছে। ইওহিপ্পাস, ওরহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিহিপ্পাস, প্লিওহিপ্পাস, প্লেসিহিপ্পাস এবং ইকুয়াস। আর্কিওপটেরিক্স এ ধরনের জীবাশ্ম। জুরাসিক যুগের আবির্ভাব ঘটেছিল। সরীসৃপ ও পাখি উভয় শ্রেণীতে কিছু বৈশিষ্ট্যের উপস্থিতির জন্য একে সংযোগকারী যোগসূত্র হিসেবে বিবেচনা করা হয়। আর্কিওপটেরিক্সের সরীসৃপের বৈশিষ্ট্য। দেহ সরীসৃপের মতো লম্বা, বহু আইস ও আইসযুক্ত, 20টি কশেরুকাযুক্ত লম্বা লেজ, দেহ কঙ্কাল পুরু ও নিরেট হাড় দিয়ে গঠিত, তীক্ষ্ণ ও ধারালো দুসারি দাঁত, দাঁতগুলো চোয়ালের বাইরে কোটে বিদ্ধ, অগ্রপদে 3টি করে নখযুক্ত আঙুল, মস্তিষ্কের গঠন সরল সেরেব্রাল হেমিস্ফিয়ার নলাকৃতি। আর্কিওপটেরিক্স এর পাখির বৈশিষ্ট্য। ছোট উড্ডয়ন পালক, হাড়ের সঞ্চন পাখির মতো, চোয়াল চুঞ্চ মতো প্রলম্বিত, 2টি ক্যালভিয়ান অস্থি ভি আকৃতির ফার্কুলা গঠিত, মাথার খুলি একটি অক্সিপিটাল কন্ডাইল এবং সমষ্ণ শোণিত, অর্থাৎ দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার উপর ওঠানামা করে না। বিজ্ঞানী হলেক্স যথাযথই বলেছেন, বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস, অর্থাৎ পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ। পাখিদের বিবর্তনিক পথ হচ্ছে সরীসৃপ, জীবন্ত জীবাশ্ম। যে সকল প্রাণী সুদূর অতীতে উৎপত্তি লাভ করে আজও অঙ্গসংস্থানিক ও শরীরবৃত্তীয় কাজের অপরিবর্তিত রূপ নিয়ে পৃথিবীতে বেঁচে আছে, অথচ এদের সমসাময়িক ও সমগোত্রীয় প্রায় সবাই বহু আগে বিলুপ্ত হয়েছে, এবং যারা পূর্ব থেকে পর্বের বা শ্রেণীর উদ্ভাবনের নিদর্শন বহন করে চলেছে সেগুলোকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলে, যেমন বনাঞ্চলে প্রাপ্ত পেরিপ্যাটাস এবং মলাস্কা পর্বের সামুদ্রিক দলবাসী নিশাচর প্রাণী নাউটিলাস। পেরিপ্যাটাস
হলো নিউজিল্যান্ডের বেশিরভাগ বনাঞ্চলে প্রাপ্ত ওনিকোফোরা প্রাণী। অর্থবহ সামুদ্রিক প্রাণী লিমুলাস এবং অস্থিযুক্ত সামুদ্রিক মাছ লিটিমারিয়া। নিউজিল্যান্ড থেকে প্রাপ্ত সরীসৃপ স্ফ্যানোডন, কুয়াটারা এবং অস্ট্রেলিয়া থেকে স্তন্যপায়ী অর্নিথ্রোহাইচাস বা হংসচঞ্চু প্লাটিপাস ইত্যাদি। প্যারিপ্যাটাস এর মধ্যে অ্যানেলিডা আর্থ্রোপোডা পর্বের বৈসাদৃশ্য বিদ্যমান। অর্নিথ্রোহাইচাস এর কিছু বৈশিষ্ট্য সরীসৃপের মতো, যেমন ডিম পাড়া, রেচন, জননতন্ত্র। আবার কিছু বৈশিষ্ট্য যেমন স্তনগ্রন্থি লোম স্তন্যপায়ীদের মতো। অর্থাৎ প্যারিপ্যাটাস দ্বারা আমরা অ্যানেলিডা ও আর্থ্রোপোডা এবং অর্নিথ্রোহাইচাস সরীসৃপের মতো স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব প্রত্যক্ষ প্রমাণ পাই। ভূতাত্ত্বিক কালাক্রম। ইরা, পিরিয়ড, ইপোক, বছর পূর্বে প্রধান প্রাণী মন্তব্য। সিনোজোইক এর ক্ষেত্রে রিসেন্ট 25,000 বছর আগে মানুষ ও অন্যান্য সভ্যতার উদ্ভব। কোয়াটারনি প্লাস্টোসিন 10 লক্ষ বছর আগে মানুষের প্রথম সামাজিক জীবন, বহু স্তন্যপায়ী লুপ্ত। মানব সভ্যতার উদ্ভব। আধুনিক মানুষ হলো রিসেন্টের মধ্যে, এটি 25,000 বছর আগে। 10 লক্ষ বছর আগে প্লাস্টোসিন। 2 কোটি বছর আগে মানুষের উদ্ভব প্লিওসিন। 3.5 কোটি বছর আগে স্তন্যপায়ী প্রাধান্য মায়োসিন। 4 কোটি বছর আগে ওগ্লিওগোসিন, এটি নানা ধরনের স্তন্যপায়ী। 6 কোটি বছর আগে ইওসিন, এটি আদি স্তন্যপায়ী লুপ্ত অম্লযুক্ত স্তন্যপায়ী প্রাধান্য। 7 কোটি বছর আগে প্লিওসিন, আদিম স্তন্যপায়ী প্রাধান্য। 13.5 কোটি বছর আগে ডাইনোসরের প্রধান বিলুপ্তি ও বর্তমানে পাখির উদ্ভব, আদি স্তন্যপায়ী। 16.5 কোটি বছর আগে বিভিন্ন প্রজাতির ডাইনোসর দন্তযুক্ত প্রাণী। 22 কোটি বছর আগে ডাইনোসরের উদ্ভব, স্তন্যপায়ী সরীসৃপের প্রাধান্য। 14 কোটি বছর আগে বর্তমান আদি প্রাণী লুপ্ত এবং প্রাণীর আবির্ভাব। 29 কোটি বছর আগে কণ্ঠযুক্ত প্রাণী হাঙ্গর, আদি সরীসৃপ। 27 কোটি বছর আগে উভচর প্রাণীর আবির্ভাব। 42 কোটি বছর আগে কাঁকড়া, বিছা, মাছ। 50 কোটি বছর আগে মাছের উদ্ভব। 58 কোটি বছর আগে অমেরুদণ্ডী, ট্রাইকোবাইট ইত্যাদি। 250 কোটি বছর আগে অদ্য প্রাণী এবং 400 কোটি বছর আগে কোনো জীবাশ্ম নেই। এটি হলো আর্কিওজোয়িক যুগ। এর পরেরটি ছিল প্রোটোজোয়িক যুগ এবং এর পরেরটি ছিল পলিওজোয়িক যুগ, মেসোজোয়িক যুগ এবং সিনোজোয়িক। এছাড়াও রয়েছে শ্রেণীবিন্যাসগত প্রমাণ, শরীরবৃত্তীয় ও জীব রাসায়নিক ঘটিত প্রমাণ, কোষতাত্ত্বিক প্রমাণ এবং জিনতাত্ত্বিক প্রমাণ। ভৌগোলিক বিস্তৃতিগত প্রমাণেরও রয়েছে। প্রাণীদের বিস্তৃতির ওপর ভিত্তি করে প্রকৃতিবিজ্ঞানী আলফ্রেড ওয়ালেস রাসেল 1870 সালে বিজ্ঞানীকে 6টি অঞ্চলে ভাগ করেছেন। একমাত্র অস্ট্রেলিয়া মহাদেশে প্রাপ্ত মার্সোপিয়ান স্তন্যপায়ীদের উপস্থিতি ও অতীত বিস্তারকে বিবর্তনের ভিত্তিতে ব্যাখ্যা করা যায়। মার্সোপিয়ান পৃথিবীর একাংশে বিস্তৃত ছিল এবং তখনও অম্লাধর স্তন্যপায়ীদের উদ্ভব হয়নি। সম্পূর্ণ আলাদা হওয়ার পর অস্ট্রেলিয়া সম্ভবত গুটি কয়েক ধরনের আদি স্তন্যপায়ী বাস করত। মূল ভূখণ্ড তখন অম্লাধর স্তন্যপায়ীদের আবির্ভাবে আদি প্রাণীরা প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়ে বিলুপ্ত হয়ে যায়। অম্লাধর প্রাণী অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারায় মার্সোপিয়াল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্নভাবে বিবর্তিত হওয়ার সুযোগ পেয়ে পরিবেশের প্রতিটি অংশে নিজের আধিপত্য কায়েম করতে সক্ষম হয়েছে। প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় বিবর্তনের অবদান। তাই বলা যেতে পারে প্রজাতির ধারাবাহিকতার বিবর্তনের অবদান অনস্বীকার্য, যেহেতু বিবর্তনের সাপেক্ষে প্রতীয়মান কাল্পনিক বিষয় ধীরে ধীরে হলেও এটি হয় এবং লক্ষ বছর অন্যান্য বিবর্তনের মাধ্যমে বর্তমান পর্যায়ে পৌঁছেছে।